দুই বোন একখানে হলে যে আমাদের কত গল্প হয় কি বলবো তোমাদের। শুভ দুপুর বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে। সকালবেলা একবার আমি নার্সিংহোমে গিয়েছিলাম মার সঙ্গে দেখা করতে, মাকে গলা ভাত দিয়ে চলে এসেছি দেখা টাকা করে। আর তারপরে দুপুরবেলা এখন রান্নার টাইম হয়ে গেছে, তো দিদিকে এখানে সবজি কেটে হেল্প করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। গতকালকের ব্লগে তোমরা সকাল অবধি ব্লগটাকে দেখতে পেয়েছো, দুদিনকার ব্লগ একখানে করেছিলাম, তো আজকে দুপুরবেলা থেকে শুরু করলাম। দেখো বন্ধুরা কি সুন্দর বাবাদের গাছের আম, এই আমটা নতুন নতুন হলুদ টুকটুকে একদম। তো আম মাখা বানানো হবে। এই আমটা সবথেকে বেশি ভালো লাগে, এই বছরে প্রথম আম মাখা। এই দেখো বন্ধুরা, সেন্দুরে আমের তলত ঘুন, আমাদের রাজবংশী ভাষায় একটা কথা আছে, তো এই হলো কথা। দেখো উপরে কি সুন্দর টুকটুকা ভালো দেখা যায়, ভালো একদম সেই ভালো টুকটুকা হলুদ, ভিতরে পোকা। আমাদের বাড়িতে একটা ছিল না সেন্দুরে আম, হ্যাঁ উপরটা একদম সেন্দুরের মতো লাল লাল, হ্যাঁ, আর ভিতরটা ওটা টেস্টি ছিল, কিন্তু পোকা আমাদের এদিকে না আমের মধ্যে পোকা হয়, কারণ ওষুধ দেওয়া হয় না। আর কালকে এই দেখো বড় মাকে বলেছিলাম, মানে বড় মাকে না, মানে এমনি আর কি বলছিলাম যে আম খেতে, আমের মাখা খেতে ইচ্ছে করছে, তো এই বছর আমের মাখা খাওয়া হলো না। তো দেখো ও আবার বসে পড়েছে আজকে আম কাট। তো এত সুন্দর আমটা দেখতে, কিন্তু ভিতরে পোকা। তো কেটে কুটে অল্প যেটুকু বের হলো, ওই যে ওর মাকে একবার খাইয়ে দিচ্ছে, আমাকে একবার খাইয়ে দিচ্ছে। দেখো মাম্মা এখন রসুন কাটি দিচ্ছে। তো আমার ছেলে দেখো রাজবংশী ভাষা শিখে যাচ্ছে দিদিদের সঙ্গে কথা বলতে বলতে। দেখো এখানে বড় মা এখানে আম মাখছে, কাঁচা লঙ্কা, লবণ, তেল, কালো জিরা, আর তার সাথে এখানে আবার লেবু পাতা। দারুণ হবে মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে। আর এই যে মেশিন দিয়ে কাটা হয়েছে না, তো প্রত্যেকটা যে জিনিস যা যা দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস ঢুকে যাবে ভিতরে। জিভে জল আসছে এখনই। ঘেমে টেমে দিদি করে ডাল হয়ে গেছে। এদিকে আমিও দেখো এখানে মাখা কমপ্লিট। চলো ট্রাই করে দেখি। দারুণ হয়েছে বন্ধুরা আম মাখা। এই বছরে প্রথমবার খেলাম আম মাখা। ছোটোবেলায় প্রচুর খেতাম, আম মাখতাম এরকম করে মেখে মেখে একদম ঝাল দিয়ে লাল কাল হয়ে খেতাম। আজকাল আর অত একটা মন চায় না, মানে বানাতেও ইচ্ছে করে না ব্যস্ততার মাঝে, তো সেই জন্য আর খাওয়া হয়ে ওঠে না। আম যদিও থাকে তো বানাই করে বানানো হয় না। তো যদিও বা 2-1টা আম দিয়েছিল কাকিমা, তো ওটা চাটনি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখন এত টক জিনিস বানিয়ে খাওয়ার থেকে মানে একটু মিষ্টি চাটনি খেতে বেশি ভালো লাগে। কিন্তু আজকে কেন জানি না মনে হলো যে একটু আম মাখা খেলে বোধহয় ভালোই লাগতো, তো সেই জন্য একটু বলেছিলাম। আজকে কি কালকে বলেছিলাম, বড় মা ওখানে সামনে ছিল, যে আম মাখা এবছরে খাওয়া হলো না। তো বড় মা দেখো নিজের থেকে সুন্দর করে আমটা মেখে নিয়ে দিয়ে দিল আমাকে খেতে। না ও খেয়েছে না দিদি খেয়েছে, ওদের তো গ্যাসের সমস্যা, ভয় পায় খেতে, আর ভাগ্নিদের পেট ব্যথার ভয় পায়, ওরা তো খায়নি। তো শুধুমাত্র আমার জন্যই বানিয়েছে স্পেশালি। তো কি বলবো, আমার হয়তো মেয়ে নেই, আমার মেয়ের খুব শখ, মেয়ে খুব ভালো লাগে, তো আমার মেয়ে নেই, কিন্তু আমার মেয়ের জায়গাটা ওরা নিয়েছে। আর আমি ওদের চোখেই দেখি, আমার মনে হয় না যে আমার মেয়ে নেই, ওরাই আমার মেয়ে। ভগবান ওদের মঙ্গল করুক আর অনেক বড় করে দিক, ভালো করে পড়াশোনা করে অনেক বড় হোক, এই শুভকামনাই রইল। বাচ্চাদেরকে ভাত বেড়ে দিলাম, তো আর একটু ভাত শর্ট পড়েছে, দিদি ভাত বসিয়ে দিয়েছে, তারপর আমরা খাবো, বাচ্চারা খেয়ে নিক। দিদি ওদিকটায় রান্না করছে, তো ভাবলাম চলো উঠোনটা আমি ঝাড়ু দিয়ে নিই। তো বিশেষ একটা পাতার পড়েনি, তবুও হালকা ফুলকা পাতা পড়েছে, তো ভাবলাম পরিষ্কার করে একবার ঝাড়ু দিয়ে নিলে ভালো লাগে, বিকেলবেলাটা বেশ বাড়িটা ঝকঝকে লাগে। তো যেটুকুই পাতা পড়েছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা এইমাত্র ফোন করলো ভাই। আমি তো সকালবেলা জিজ্ঞেস করছিলাম ওখানে কাউন্টারে, তো ওনারা বলছিলেন না আজকে ছুটির ব্যাপারে কোনো কিছু জানা নেই, উপর থেকে যখন বলা হবে তখন ওনাকে ছুটি দেওয়া হবে। তো ওরকম শুনে এসেছিলাম। তো ভাইও নাকি যখন বেরোচ্ছিল তখন জিজ্ঞেস করেছিল, তখন বলেছিল না উপর থেকে বলবে তারপরে। কিন্তু এই যে কিছুক্ষণ আগে এই মাত্র আর কি ভাই নাকি নিচে কাউন্টারে কথা বলেছে, তো ম্যানেজারের সঙ্গে কথা বলেছে, তখন নাকি ছুটি দেবে। তো গাড়িও পাঠিয়ে দিচ্ছে, 2 ঘন্টার মধ্যে ছুটি দিয়ে দেবে। এখন ফটাফট আমাকে রেডি হতে হবে, রেডি হয়ে
বাড়ি মানে মাকে নিয়ে বাড়ি যেতে হবে। চলো, এখন কথা বলার একদমই সময় নেই, ফটাফট রেডি হয়নি কটা খেয়ে। তো বসে পড়লাম এবারে খেতে। চলো ফটাফট খেয়ে নিই, খেয়ে বেরোতে হবে। কি বলে, বরবটি ভাজা, সয়াবিনের সবজি, মাংস, আর এটা হচ্ছে চাম ঘাসের পাতার সবজি, চাম ঘাসের ডাটার। এটা অনেক দিন পরে খাবো, আমার খুব প্রিয় ছিল। তো বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম, গরমে একদম কাদা মাদা হয়ে গেছি। দিদিও দেখো একদম ঘেমে একবারে পুরো গা ভিজে গেছে, মনে হয় স্নান করেছে, এরকম লাগছে দেখতে। আসলে এই গরমে তাড়াহুড়ো করে রান্না করছিল যে তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে বেরোতে হবে, সেই জন্য সর্দিও লেগে গেছে। এই যে 2-3 দিন থেকে যে মানে নার্সিংহোমে যাচ্ছি আর এসে স্নান করছি, দুপুরবেলা হোক গরম থেকে, হ্যাঁ গরম থেকে এসে দুপুরবেলা বা সকালবেলা রাত্রিবেলা 2 দিন থাক না নাকি সাইকেল কেন নাই, সকালেও তখন উঠছি নাই না, আলা নাই কার কোন সময় নিয়ে যায়। রাত্রিবেলা এসে স্নান করছিলাম 12টার সময়, তারপরে আবার দুপুরবেলা গরম থেকে এসে স্নান করি, এরকম করতে করতে সর্দি লেগে গেছে। কালকে থেকে একটা পন করছে, আজকে লেগে গেল। ওই যে হঠাৎ করে ভাই ফোন করলো, মাকে নাকি ছুটি দিবে, মানে আজকে ঠিক ছিল না, কালকে বলেছিল যে ছুটি দিতেও পারে না দিতেও পারে। তো বোন যখন গেছিলো তখন বলে নাই যে ছুটির কথা, এখন ভাই হঠাৎ করে ফোন করলো, তার জন্য এই যে বোন চলে যাচ্ছে এখন তাড়াহুড়ো করে। আর আমি যাচ্ছি না, আমার একটু অসুবিধা হচ্ছে বাড়িতে, সেজন্য, নাহলে আমিও যেতাম। তো আমি কালকে দেখি যদি পারি তো কালকে যাব। তো সবাই ওর পাশে থেকো। কাজ মাত্র রান্নাবান্না, মাত্র বলতে কিছুক্ষণ আগে রান্নাবান্না কমপ্লিট হয়েছে, মানে ঘেমে খাওয়া দাওয়া এখনো করা হয়নি, স্নান করবে, খাওয়া দাওয়া করবে, তো অনেক কিছু পড়ে আছে এখনো, এগিয়ে দিয়ে আসি। তো সেই জন্য ওর যাওয়াটা সম্ভব না, তার মধ্যে একটা সমস্যা হয়েছে ওদের বাড়িতে। চলো কোনো ব্যাপার না, কালকে যাবে, এখন আমরা গিয়ে নিয়ে আসি মাকে। মানে বিপদ যখন আসে না চারিদিক থেকে আসে, এটাই দেখলাম আমিও। হ্যাঁ না, তা উঙ্গাঙ্গুই নিয়ে কালি যাওয়ার টাইম বাড়ি তুলি একটা তোমরা বলে তোমাকে দেখেন, তোমাকে আমার ভিডিও দেখে বলে বলছে, তো আমি একটু দেখাই আজকে কালকে। এখন ওনার নিজের ভিডিও দেখবে এখন, দেখা যায়। হ্যাঁ জুম করলাম, হ্যাঁ আমার কাকিমে হয়, ঠিক আছে। দেখে ভিডিও, তরুণ ফোন করে দিচ্ছে, হ্যাঁ ছুটি দিবে বলে এলা যাই ভাই। হ্যাঁ তো ওই যে গাড়ি চলে এসছে, চলো ফটাফট গিয়ে উঠি। আর দিদি আমাকে এগিয়ে দিতে চলে এসছে। হ্যাঁ কি আর আমি যাবো না, যাও তাহলে। হ্যাঁ অনেকটাই আসলে, তাও আবার জুতা ছাড়া, কষ্ট করে তাড়াতাড়ি করে আসছি না, মনে ছিল না। হ্যাঁ সবাইকে টাটা, ভালো থেকো সবাই, আর দিদিকে সবাই সাপোর্ট করো। কটা গোবরা শিখলে যে ছুটছি, এখন 6টা বেজে গেল। এই রাস্তাটা দৌড়াতে দৌড়াতে আগুন বেরোচ্ছে মনে হচ্ছে গাড়ি। পৌঁছে গেলাম নার্সিংহোমে বন্ধুরা। আর তারপরে এসে দেখি ভাইটা ওখানে বসে আছে। তোকে বললাম আজকে কি কাকিমারও ছুটি? তো বলছে হ্যাঁ, উপর থেকে নামতে চলে এসছে, এখনও ঠিক নাই, বসে আছে। তো আমি বললাম আচ্ছা, তো বসে পড়লাম ওখানটাই। আর আজকে বিদায় জন্য মানে অনেকেরই ছুটি আজকে, সেই জন্য এই যে দেখো, আমার মনে হচ্ছে সেই জন্যই হবে, মিষ্টি মুখ করা হচ্ছে। তো সবাইকে একটা একটু মিষ্টি দেওয়া হলো। দিনে গেছে, রাত্রি গেছে, 8 থেকে গেছে তোমার পেশেন্টের পয়সা 2250 টাকা।
তো এখানটায় সমস্ত কিছু হিসাব করে বিলগুলোকে হিসাব করে কত হয়েছে সেটাই বলল। আর তারপরে ভাই এখানে টাকাটা হচ্ছে চুকিয়ে দিয়ে আমরা মাকে নিয়ে বেরোবো। ধরনাথ কে ধরনাথ কে দেখাবে কে? ধরনাথ দাস কে? কি নাম এটা তো ইনি বললেন যে এনার একটা কাজের টাকা ডিউ আছে, তো সেটা দিয়ে দিলাম। মায়ের ছুটি দেখে এই যে পাশের কাকিমা বলছে আমার হয়েছে, আমাকেও ছুটি দাও দিদি, আমাকেও ছুটি দাও। কাকিমার কথা শুনে মাসিরা তাই হাসছে যে দুই বান্ধবী এবার ছাড়াছাড়ি হবে, একজনকে ছেড়ে আরেকজন চলে যাচ্ছে দেখে আরেকজনও ছুটি চাইছে। তো এই নিয়ে আর কি সবাই হাসাহাসি করছে। তো কাকিমাকে আমি বলছি কাকিমা চিন্তা করবেন না। তো উনি বলছেন যে আমার ছুটি কবে হবে? তো আমি বললাম আপনার ছুটিও হয়তো আজকেই হবে। ভাইও বললো যে হ্যাঁ আজকেই হবে। তো আমাদের ছুটি নেওয়া প্রায় হয়ে গেল। ওই মুহূর্তে দেখি ভাইও আসলো, বললো হ্যাঁ আমাদেরও ছুটি। তো ওনারাও কিন্তু বেরিয়ে পড়বেন আজকে, তো একটু আগে পিছিয়ে করে আর কি। তো এখন মায়ের এই যে হাতের যে সেটা চ্যানেলটা করা ছিল ওটা খুলে দেওয়া হলো। মা ওটা ভয় পাচ্ছে, বলে সিস্টার করবে, এখন ব্যথা লাগবে। মাসিরা বলছে আমরাও পারি। তো এই যে বলে খুলে দিল। মা আসলে খুবই ভয় পান, খুবই ভয় পান, কী বলবো তোমাদের। তো মা কাকিমা দুজনেরই খারাপ লাগছে। বেশ কয়েকদিন এখানে ছিল, একটা কীরকম একটা মানে কী বলে আত্মীয়ত্বীয় ভাব চলে এসছে, একে অপরের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তো ছেড়ে যেতে মন চাইছে না, মানে ছেড়ে যেতে তো হবেই, মানে খারাপ লাগছে একটু আধটু। তো মা সবার সঙ্গে গিয়ে কথা বলছে যে কেমন আছে এখন কেমন নেই, বলে একটু ওদের সঙ্গে দেখা করে আসি। তো মাসি বলছে এতটা হাঁটবি? বলে হ্যাঁ একটু গিয়ে কথা বলে আসি। এই টুকটুক করে আবার হেঁটে গিয়ে পাশের বউদের সঙ্গে কথা বলে আসলো যে এখন কেমন আছে নাই, সবার সঙ্গে আলোচনা করে ঠিক আছে বিদায় নিয়ে তারপরে আসলো। মানে বাই বাই করে বললো যে আমি আসি, তোমরা থাকো, এরম বলে বলে আসলো। তো বুঝতেই পারছি মানে এই কয়েকদিনে বেশ ওদের সঙ্গে একটা ভালো রিলেশন হয়ে গেছে। আমারও তাই হয়েছিল, সিজার হওয়ার পর যখন বাড়ি আসি আমারও মনটা কীরকম যেন করছিল, মনে হচ্ছিলো যে এই কয়েকদিনে যেন একটা বন্ধুত্ব আত্মীয়তা হয়ে গেছে সবার সঙ্গে। মাসি, নার্স, ডক্টর সবার সঙ্গে একটা যেন আলাদা রিলেশন হয়ে গেছে, এরকম লাগছিল। তো আমরা গাড়িতে উঠে বসলাম। কাকিমা তো আসার সময় আমার হাত ধরে কান্না করছিলেন যে মাগো ফোন করো, কিন্তু বাড়ি পৌঁছে গিয়েও আমাদেরকে ফোন করো, আমার কেউ নেই, মানে ওনার মেয়ে নেই, যে জন্য খুব কাঁদছিলেন, বলে আমার তো মেয়েও নেই। আমি বলি চিন্তা করবেন না কাকিমা, আপনার তো ছেলে আছে, আপনার ছেলে আপনাকে কত ভালোবাসে, কি সুন্দর মাথায় হাত বুলিয়ে দেয়, পায়ে হাত বুলিয়ে দেয়। তো আমি বললাম এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, আপনি যেরকম ছেলে পেয়েছেন ওটাই আপনার মেয়ে, ওটাই আপনার ছেলে। আপনি সবসময় খুশি মনে থাকবেন, কখনো চিন্তা করবেন না, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়। তো উনি বললেন হ্যাঁ। আমি বললাম হ্যাঁ একদম ফোন করব, নিশ্চয়ই ফোন করব। তো বাড়ি আসার পরে ওনাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের। এরকম করে কাকিমাকে সাহস দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে বসেছি। আর এত গরম কি বলবো, একদম ভ্যাবসা গরমে মা অস্থির, তার মধ্যে গাড়ির গন্ধ মা সহ্য হয় না, প্লাস আমারও সহ্য হয় না। তবুও আমি কষ্ট করে এই যে গাড়ির ভিতরে বসে এই যে ফ্যানের হাওয়াটা, একটা ছোটো ফ্যান ছিল গাড়িতে, তো কাকুটা আবার ওই গাড়ি থেকে সেটা মানে খুলে আমার হাতে ধরিয়ে দিল মাকে দেওয়ার জন্য। তো মাকে যে দিচ্ছি, আর গরমে মানে কাটাটা নাকি জ্বলছে, সেই জন্য কাটার জায়গাটা এখানে পেটের মধ্যে ধরে আছি আমি ফ্যানটা। মা বলছে মাথায় না দিয়ে ওই কাটার জায়গায় দিতে, তো আমি এখানটাই ধরে আছি ফ্যানটা। তো এরম করেই পুরো রাস্তাটা আমি যাব।
মা এই যে এখানেই শুয়ে পড়েছে, আমি বসে বসে ফ্যানের হাওয়াটা দিচ্ছি। এভাবেই চলে আসলাম বাড়িতে। আর দাদাকে বললাম আস্তে আস্তে যেন চালায়, কারণ আমি বুঝতে পারি যখন আমার সিজারের পর আমি এসছিলাম গাড়িতে করে, তখন যে ঝাঁকুনিটা পেয়েছিল তাতে আমার প্রচণ্ড ব্যথা করছিল। তো যাই হোক বাড়ি চলে এসেছি, মাকে ফ্রেশ করিয়ে নিয়ে জামা কাপড় সব এক জায়গায় করে এগুলো কালকে ধুয়ে দিতে হবে। আর মাকে একটুখানি জল দিচ্ছি, আমিও ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম। তো মা শুয়ে আছে, আমি একটু পাকার মধ্যেই শুয়ে পড়েছি, এত ক্লান্ত এত গরম লাগছিল, তো পাকার মধ্যে শুয়ে একটু আরাম লাগছিল। আর এসেই যে মাকে আগে জল দিয়েছি, হাত পা পরিষ্কার করে নিয়েছে, পরিষ্কার করিয়ে দিলাম, করিয়ে টরিয়ে তারপরে শুইয়ে দিলাম। ফ্যানটা একটু চালিয়ে দিয়েছি একটুখানি ঠান্ডা হোক, কারণ খুবই গরম পড়েছে। আর ঘাম কাটাটার মধ্যে পড়ে গেলে মানে অসুবিধা হয়ে যাবে। আর ব্যান্ডেজটা না একটু একটু খুলেও গেছে গরমে ঘামে, তো সেই ঘাম যদি কাটার মধ্যে যায় তো ইনফেকশন হতে পারে, সেই জন্য একটু হাওয়াও প্রয়োজন। তো মা বলছে জল খাবে, তো এই যে জল দিচ্ছি একটুখানি। গাড়িতে জার্নি যেহেতু আমারও একদম সহ্য হয় না, দুপুরবেলা একবার গিয়ে দেখে এসেছি, সকালে গিয়ে দুপুরবেলা এসেছি, আবার বিকেলবেলা গিয়ে আবার রাত্রি চলে আসলাম। মানে মারুতি তো আর বিশেষ করে বেশি খারাপ লাগে আমার মারুতিতে। টোটোতে অটোতে ঠিক আছে, একটু হাওয়া লাগে, বাসেও ভালো লাগে না, তো সেই জন্য আরও শরীরটা বেশি খারাপ লাগছিল। আবার তার মধ্যে সর্দি সর্দি ভাব একটা, সারা শরীর ঘাড় কোমর পাগুলো ব্যথা, সেদিন সাইকেল চালিয়েছিলাম জন্য, তো সারা শরীর ব্যথা করছে, নড়তেই পারছি না। তবু এই যে কষ্ট করে করে একটু মাকে ফ্রেশ করিয়ে দিচ্ছি, ডেটল জল দিয়ে হাত পা তো ধুয়েই নিয়েছে, তারপরে এই যে ডেটল জল দিয়ে পরিষ্কার করিয়ে দিলাম। মাকে তো আর স্নান করানো যাবে না 1 মাস অবধি। তারপরে এই যে জামাটা চেঞ্জ করিয়ে জামাটা এখানেই ভিজিয়ে দিলাম। বাইরেই জামাটা হয়তো চেঞ্জ করতে হতো, অনেকে মানে আর কি যেটা, কিন্তু মা ওই মুহূর্তে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না। মানে মাত্র 3 দিন হলো তো অপারেশন করার, 3 দিন কি 4 দিন, তো মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না, কাটার ব্যথায় অস্থির। তো মাকে কোনো রকম এনে শুইয়ে দিয়ে, হাত পা শুইয়ে দিয়ে তারপরে এই যে জামাটা চেঞ্জ করিয়ে দিলাম, মুছিয়ে দিলাম পরিষ্কার করে। জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম, সব বলতে কিছু ভেজানো হয়েছে, কিছু বাকি আছে, ব্যাগের মধ্যে আছে, ব্যাগ শুদ্ধ কালকে ধুয়ে দিতে হবে ভিজিয়ে টিজিয়ে। তো তারপরে এদিকে চলে আসলাম চা করতে, মার খিদে পেয়ে গেছে, রাত্রে খাবার দিতে হবে, তো চা করে নিয়ে আসলাম। বিস্কুট ছিল না, ভাইকে বললাম বিস্কুট নিয়ে আসলো, চা বিস্কুট এখন মাকে দিয়ে দিচ্ছি, আমরাও একটু করে খেয়ে নিলাম। আর ওদিকটায় ভাই সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে প্রেসার কুকারে, কিন্তু আমি আর রাত্রে খাইনি, কারণ এত খারাপ লাগছিল কি বলবো, খেতে ইচ্ছে করছিল না। তার মধ্যে 4টা কি 5টার দিকে আমি একদম মানে গোগ্রাসে 2 গ্রাস গিলে ওদিকে গেছি, তো ওটাই এখন হজম হয়নি, পেটটা মানে হজম হয়নি বলতে হজম হয়েছে মোটামুটি, কিন্তু মানে খেতেও ইচ্ছে করছে না, শরীরটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে একটু শুলেই বাঁচি, তো আমি আর খাইনি। তো এখন মাকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর ওষুধ আছে, ওষুধ খাইয়ে দিয়ে শুইয়ে দিয়ে তারপরে একটুখানি শোবো। আবার ভিডিওর কাজ বাকি আছে, সেগুলো আর ঠিকঠাক করাই হচ্ছে না আজকাল, যে জন্য অনেক লেট করে ভিডিওগুলো যাচ্ছে। তো আসলে খুব ক্লান্তির মধ্যে কাটছে এই দিনগুলো, তো আশা করি তোমরা বুঝতে পারবে, যে জন্য ভিডিওগুলো আমার একটু লেট করে যাচ্ছে। আসলে বন্ধুরা আমাদের জীবনটা সবসময় একই রকম যায় না, কখনো ভালো কখনো মন্দ, কখনো উঁচু কখনো নিচু, আপ অ্যান্ড ডাউন, অনেক কিছু হয়ে যায় আমাদের জীবনের মধ্যে। তো আমরা যেহেতু ডেইলি ব্লগার, তাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, আমরা করতেই হয়, তাছাড়া কোনো উপায় নেই। তো যখন ভালো যায় খুশিতে থাকি সেটাও শেয়ার করি, যখন খারাপ যায় ডেইলি ব্লগ যেহেতু সেটাও প্রকাশ করতেই হয়, প্রকাশ হয়েই যায়। তো এখন এইরকম যাচ্ছে, তো এরকমই দেখাতে বাধ্য হচ্ছি, কিন্তু এই মুহূর্তগুলোতে আমাদের ফ্যামিলির পাশে থাকা, তাদের সাপোর্ট করা, কিছু দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে গিয়ে ভিডিওটা হয়তো কিছুটা বা অনেকটাই পিছিয়ে যায়, তো সেটা বড় কথা নয়, আগে দায়িত্ব কর্তব্যগুলোই বড়। তো সেইগুলো পালন করার পর যেটুকু সময় পাই, তো সেইটুকু সময়কে কাজিয়ে লাগিয়ে তখন আমি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ভিডিওটা, যে আমার সারাটা দিন কীভাবে কাটলো। কিন্তু সারাটা দিন এভাবেই কেটেই যায়, তারপর রাত্রে আর কতটুকু এডিট করব, সারা শরীর ক্লান্ত থাকে, তারপরে শুয়ে একটুখানি এডিটিং শুরু করতেই ঘুম পেয়ে যায়। তো সেই জন্যই পরদিন আবার কাজকর্ম শুরু হয়ে যায়, এডিট করব না কাজ করব, তো সেই জন্য ভিডিওটা অনেকটাই পিছিয়ে যায়। কাজকর্মগুলো আবার সব সেরে নিই, তারপরে বিকেলে একটু সময় পেলে এডিট করি, তো এই জন্যই ভিডিওগুলো খুব পিছিয়ে যাচ্ছে। তো আশা করি জীবনটা যখন আমাদের একটু ঠিক হবে, এই যে আমাদের ঝড় যাচ্ছে আমাদের জীবনের উপর দিয়ে, এটা যখন একটুখানি সামলে উঠবো আমরা, তখন আশা করি ভিডিওগুলো রেগুলার তোমরা পেয়ে যাবে।
তো বন্ধুরা এভাবেই পাশেই থেকো, তবু বলবো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা খুব জরুরি আমাদের জন্য। তার চেয়ে বড় কথা তোমাদের আশীর্বাদ আমাদের মাথার উপর আছে, সেটাই বড় কথা, আর সেটাই চাই, সবার আগে সেটাই চাইবো। এই যে দুঃসময়ে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই অনেকটা সাহস পেয়েছি, আর আশা করি ধীরে ধীরে সব কিছু কাটিয়ে উঠতে পারবো। তাই তোমাদের সাথটা খুব জরুরি, তোমাদের আশীর্বাদটা খুব জরুরি। তো এই দুদিন ধরে মা ধরো ওই বাথরুমে গেছে আর বেডে উঠেছে, কিন্তু আজকে ধরো ওই হুইল চেয়ারে উঠালো, আবার বসালো, আবার গাড়িতে তুললো, ওই গাড়ি থেকে আবার বাড়ি থেকে আমাদের ঘরে ঢোকা হেঁটে, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হাত পা পরিষ্কার করা, জামা চেঞ্জ করা, বসে বসে খাওয়া, ওষুধ খাওয়া, এইসব করতে মানে বসে বসে করতে হচ্ছে। তো এই যে বসা বা হাঁটা একটু বেশি পড়ে গেছে, যে জন্য পেটে খুব ব্যথা হচ্ছে, তার মধ্যে কাশি হচ্ছে আমার, কাশতেও পারছে না, পেটে খুব চাপ পড়ছে, তো সেই জন্য প্রচণ্ড ব্যথা করছে। তাই শুয়ে শুয়েই মাকে চাটা চামচ দিয়ে খাইয়ে দিলাম, বিস্কিটটা ভিজে ভিজে খাইয়ে দিলাম, তারপর ওষুধপত্র দিয়ে দিলাম, ভাই ওষুধগুলো বুঝিয়ে দিল, আমি খাইয়ে দিলাম, খাইয়েটাই এই যে। তো চায়ের যত বাসনপত্র বের হয়েছে সেগুলো সব মেজে নিয়ে রেখে দিলাম, যেহেতু 2 বার আজকে জার্নি হয়েছে, গাড়ি আমার একদমই সহ্য হয় না, তোমরা জানোই। তো একটা ধকল মনে হচ্ছে, খুব টায়ার্ড, তার মধ্যে মানে সর্দি লেগেছে, মানে পন পন করছে এখন, তো একটু রেস্ট করলে ভালো লাগবে। তো শুয়ে তো পড়েছিলাম, কিন্তু মা ঠিকমতো ঘুমোতে পারছে না, একটু পরপর কাশির চাপ আসছে, কিন্তু কাশতে পারছে না। তো আমি উঠে উঠে একটু করে জল দিচ্ছি, যাতে গলাটা মানে শুষ্ক শুষ্ক বেশি না লাগে, যত শুষ্ক লাগবে তত তো বেশি কাশি পাবে। দেখো আমার নিজেরও কাশি হয়ে গেছে, সর্দি কাশি। তো মার ব্যথার জন্য গোঙাচ্ছে, তো এরকম অবস্থায় মানে শান্তি লাগছে না আর কি, ঘুমও আসছে না, বারবার মায়ের কাশি পাচ্ছে, বারবার জল দিচ্ছি একটু করে গলায়, আবার বাথরুম পাচ্ছে, তো বাথরুমে ধরে ধরে নিয়ে যাচ্ছে, এই করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। তো তারপরে আর কিছু করতে পারিনি, এডিট ফেডিট শুয়ে পড়েছি। মা একদিকে গরমে ছটফট করছে, আর আমি ধীরে 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 আমার শরীরে যেন ঠান্ডা আমাকে একদম গ্রাস করছে। তো এতটাই ঠান্ডা লাগছিল, আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। তো মাঝরাতের দিকে মানে মা মানে বলছে মা জ্বর আসছে জ্বর আসছে, তো আদো আদো শুনতে পাচ্ছি। তো এরকম আর কি কালকে রাত্রে অবস্থা।